গল্প ভালোবাসার নীল জোছনা। লেখায় আরিয়ান অরণ্য। বাসর রাতে ঘরে ঢুকেই চমকে উঠল রাহুল। দিয়া খাটে বসে আছে। রাহুলকে দেখে দিয়াও চমকে উঠল। তুমি? দিয়া। আমারও একই প্রশ্ন, তুমি এখানে কেন? রাহুল। তবে কি তোমার সাথেই বিয়ে হয়েছে আমার? দিয়া। তাই তো দেখছি। রাহুল। বাবা মার পছন্দে ছেলে না দেখে বিয়ে করে কি সর্বনাশ করলাম নিজের। দিয়া। মিথ্যুক, লোভী, তুমি জেনে শুনেই বিয়ে করেছ আমাকে। মনে করেছ আমেরিকায় স্যাটেল ধনী পাত্র বিয়ে করে খুব সুখে থাকবে, তাই না? রাহুল। চুপ, মুখ সামলে কথা বলো। দিয়া। তুমি মুখ সামলে কথা বলো। রাহুল। সবাই নিশ্চয়ই ভাবছেন ওরা এরকম করছে কেন। তাহলে চলুন আগে ওদের কলেজ লাইফের গল্প জেনে আসি। 5 বছর আগের কথা। রাহুল প্রথম দিন কলেজে ঢুকে তাড়াহুড়োতে ধাক্কা খেল এক মেয়ের সাথে। সেই মেয়েটাই হলো দিয়া। সরি, রাহুল। কিসে সরি? ইচ্ছা করে ধাক্কা খেয়ে আবার সরি বলেন। দিয়া। কে বলল ইচ্ছা করে ধাক্কা খেয়েছি? রাহুল। কেউ বলেনি। আপনার মতো মিথ্যা শয়তানদের আমার চেনা আছে। দিয়া। মুখ সামলে কথা বলুন। রাহুল। আপনি মুখ সামলে কথা বলুন। দিয়া। রাহুল এরপর কিছু না বলে সরে আসলো ওখান থেকে। রাহুলের বন্ধু অভি এতক্ষণ সব দেখছিল দূর থেকে। রাহুল ওর কাছে আসতেই অভি বলল, কি ব্যাপার বন্ধু, কলেজে পা রেখেই ঝগড়া বাঁধিয়ে ফেললি? অভি। আরে ইচ্ছা করে করেছি নাকি? কি গুন্ডি মেয়ে রে বাবা! ইচ্ছা করে ঝগড়া বাঁধালো। রাহুল। তোর লাগ খারাপ বন্ধু। এই মেয়ের দিয়া, ওর খুব বদনাম আছে বদমেজাজি হিসেবে। অন্য কোনো মেয়ের সাথে ধাক্কা লাগলে প্রেম হয়ে যেত এতক্ষণে। অভি। বাদ দে তো। তুই তো জানিস প্রেম ভালোবাসা এইসব হয় না আমাকে দিয়ে। পড়ালেখা করতে কলেজে এসেছি, ভালো মতো পড়ালেখা করব। রাহুল। কথা বলতে বলতে ক্লাসে গেল ওরা। রাহুল ক্লাসে ঢুকে একটা খালি চেয়ারে বসলো। ওর ঠিক দুসারি পরেই দিয়া বসে আছে। রাহুলকে দেখেই ও আস্তে আস্তে বলল, অসভ্য। কাকে বলছিস? দিয়ার বেস্ট ফ্রেন্ড টিনা। সামনের ওই বেয়াদবটাকে। দিয়া। ওমা ওই ছেলেটা। ওর নাম তো রাহুল। অনেক বড়লোক ঘরের ছেলে। অনেক ভালো আর ভদ্র ছেলেটা। কি করেছে তোকে? টিনা। আরে ইচ্ছা করে ধাক্কা দিয়ে বলে কিনা সরি, দিয়া। উফ, দিয়া এত হ্যান্ডসাম ছেলে তোকে ধাক্কা দিল আর তুই ঝগড়া করলি ওর সাথে। আহারে আমাকে যদি ও ধাক্কা দিত এভাবে। টিনা। এমন সময় ওদের স্যার ক্লাসে ঢুকলেন। স্যার বললেন সরকার একটি জরিপের কাজে কিছু তথ্য নেওয়ার জন্য কলেজের স্টুডেন্টদের মধ্যে থেকে ভলেন্টিয়ার খুঁজছে, আগ্রহীরা যেন তাদের নাম জমা দেয়। রাহুল ওর নাম জমা দিল স্যারকে। দুদিন পর যারা ভলেন্টিয়ার হবার জন্য নাম জমা দিয়েছেন তাদেরকে স্যার রুমে ডাকলেন। বললেন তোমাদের মধ্যে থেকে দুজন করে নিয়ে প্রতিটা গ্রুপ করা হয়েছে। আমি কোন গ্রুপে কে থাকবে ঠিক করে রেখেছি। তোমরা তোমাদের গ্রুপ পার্টনার কারা দেখে নাও। রাহুল গিয়ে দেখতে পেল স্যার দিয়াকে ওর গ্রুপ পার্টনার করেছেন। রাহুল আর দিয়া দুজনেই দুজনকে দেখে চমকে উঠল। রাহুল তো জীবনে এই গুন্ডি মেয়ের সাথে কাজ করবে না। সে তাড়াতাড়ি স্যারের কাছে গেল। ওর পিছন পিছন গেল দিয়া। স্যার আপনি আমার পার্টনার চেঞ্জ করে দেন। রাহুল। স্যার আমিও এই ছেলের সাথে কাজ করব না, ওর বদলে যাকে ইচ্ছা তার সাথে দিন আমাকে। দিয়া। কেন, কি সমস্যা? স্যার। এমনি স্যার আমার ওকে পছন্দ না। দিয়া। আমারও ওকে পছন্দ না। রাহুল। স্যার রেগে গিয়ে, শাট আপ। আমি কি তোমাদের বিয়ে করতে পাঠাচ্ছি? দুজনে চুপচাপ একসঙ্গে কাজ করো, না হলে নাম কেটে নাও এখান থেকে।
রাহুল আর দিয়া দুজনেই বুঝলো স্যারকে রাগানো ঠিক হবে না, তাই চুপচাপ মেনে নিল স্যারের কথা। কিছুক্ষণ পরে স্যার রাহুলকে একা ডেকে নিয়ে বললেন, মনে কিছু করো না। দিয়া বদমেজাজি বলে ওর সাথে কাজ করতে চায় না কেউ। তোমার ব্যাপারে যা শুনেছি তুমি খুব ভালো আর ভদ্র, ওর সাথে সমস্যায় জড়ানোর সম্ভাবনা সবচেয়ে কম তোমার। তাই তোমাকে ওর পার্টনার বানিয়েছি। আশা করি কাজটা ভালোমতো শেষ করবে। কিছুদিন পর ওদের কাজ শুরু হলো। এক এক গ্রুপ এক এক এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করে প্রতিদিন 2টো থেকে 5টা পর্যন্ত কাজ। রাহুল আর দিয়ার কাজ পড়লো কলেজ থেকে সবচেয়ে দূরের এলাকায়। তাই প্রতিদিন রিকশায় করে যেতে হয় ওদেরকে। প্রথম দিন দুজনে চুপচাপ রিকশায় করে গেল। রাহুল অনেকখানি চেপে বসলো যেন দিয়ার গায়ের সাথে ওর স্পর্শ না লাগে। দিয়াও বুঝতে পারলো ব্যাপারটা, সেও অনেকটা সরে বসলো। দুজনে কারো সাথেই কোনো কথা বলল না। বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রশ্ন করে তথ্য নিতে লাগলো। সোফায় বসে ওরা প্রশ্ন করছে, এমন সময় বাসার একটা ছোট ছেলে বলল, তোমরা কি জামাই বউ? রাহুল আর দিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। রাহুল তাড়াতাড়ি হাসি মুখে বলল, না আমরা জামাই বউ না, বলে আর চোখে দিয়ার দিকে তাকালো। দেখলো দিয়া লজ্জায় লাল হয়ে গেছে। দিয়াকে দেখে রাহুল অবাক হয়ে গেল। এতদিন শুধু ওর রাগী মুখ দেখে এসেছে, আজ লাজুক মুখ দেখল। লজ্জায় পড়লে মেয়েটাকে এত সুন্দর লাগে। রাহুল ভাবলো, দিয়া এত সুন্দর, আগে কেন খেয়াল করেনি ও? এরপর কাজ শেষ করে আবার রিকশায় চড়ে কলেজে এলো ওরা। আসার সময়ও দুজনেই সরে বসেছিল দুজনের কাছ থেকে। কলেজে গিয়ে ওদের রিপোর্ট জমা দিয়ে বাড়িতে চলে গেল ওরা। বাড়ি ফিরে রাহুল ওর বই নিয়ে বসলো, কিন্তু কেন যেন ওর মনের ভিতর দিয়ার লাজুক মুখের ছবিটা উকি দিতে লাগলো বারবার। এরপরের 3 দিন আর কিছুই হলো না। ওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেয়, রিকশায় আসা যাওয়া করে, কিন্তু আগের মতোই কেউ কারো সাথে কথা বলে না। রিকশাতে দূরে দূরে বসে দুজনে। চতুর্থ দিন ওরা কাজ শেষ করে ফিরবে, এমন সময় জোরে ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টি থেকে বাঁচতে দুজনে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ভেতর ঢুকে পড়লো। বিল্ডিং এ ঢোকার পর দিয়ার মনে হলো অনেক বড় ভুল করেছে। আশেপাশে কেউ নেই, খুব নির্জন জায়গা। এখন রাহুল যদি কোনো ক্ষতি করে ওর, তাহলে কেউ বাঁচাতে আসবে না। রাহুলের মধ্যে স্যারের সাথে কথা বলল মোবাইলে। স্যার বললেন আজ আর কলেজে এসে রিপোর্ট জমা দেবার দরকার নাই, বৃষ্টি কমলেই যেন তাড়াতাড়ি যে যার বাড়ি চলে যায়। রিপোর্ট কালকে সকালে এসে জমা দিলেও হবে। স্যারের সাথে কথা শেষ করে রাহুল দিয়ার দিকে তাকালো। দেখলো দিয়া এক কোণে গিয়ে বসে আছে। দিয়া ভয় পেয়েছে দেখে একটু অবাক হলো রাহুল। কিসের জন্য ভয় পেয়েছে বুঝতে পারলো। মনে মনে হাসলো একটু, এত বদমেজাজি মেয়ে তাহলে ভয় পায়। রাহুল দিয়ার থেকে দূরে এক কোণে গিয়ে বসে মোবাইলে গেমস খেলতে লাগলো। এভাবে অনেক সময় চলে গেল, বৃষ্টি আর কমছে না। রাহুল এক মনে বসে গেমস খেলছিল, হঠাৎ দিয়ার ডাকে উপরে তাকিয়ে দেখলো দিয়া ওর কাছে এসে দাঁড়িয়েছে। আপনার মোবাইলটা একটু দিবেন প্লিজ, একটা ফোন করব। দিয়া, কেন মোবাইল নেই আপনার? রাহুল, ব্যালেন্স শেষ হয়ে গেছে। দিয়া, রাহুল আর কিছু না বলে মোবাইলটা এগিয়ে দিল। দিয়া কথা বলল এরপর ফোনে। কাকে যেন ও কোথায় আছে তার লোকেশন জানালো, এরপর মোবাইলটা রাহুলকে ফিরিয়ে দিল। রাহুল কিছু না বলে আবার গেম খেলতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। রাহুল দিয়ার সাথে কথা তো বললই না, তাকালো না একবারও। দিয়াও দূরে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর একটা সিএনজি আসলো বাইরে। দিয়া সিএনজিতে উঠে চলে গেল, কিছু বলল না রাহুলকে। রাহুলও কিছু বলল না। আর কিছুক্ষণ অপেক্ষা করে একটু বৃষ্টি কমলে সেও বাড়ি চলে গেল। পরের দিনও কাজে যাবার সময় ওদের মধ্যে কোনো কথা হলো না। কিন্তু যখন ওরা কলেজে রিপোর্ট জমা দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, সে সময় দিয়া রাহুলকে ডাক দিল।
রাহুল একটু শুনবেন? বলুন। রাহুল, কালকে আপনার মোবাইলটা দেওয়ার জন্য থ্যাঙ্কস। দিয়া, ওকে। আমি থ্যাঙ্কস আশা করিনি আপনার কাছে। রাহুল, কেন? দিয়া একটু অবাক হয়ে। যে মানুষটা একটু ভুল করে ধাক্কা দেওয়ার পর সরি বলার পরও গায়ে পড়ে ঝগড়া করতে আসে তার কাছ থেকে কোনো সৌজন্যবোধ আশা করি না আমি। রাহুল, আপনি সেদিনের কথা নিয়ে এখনো বসে আছেন? দিয়া, সেদিনের কথা বাদ দিন, কালকেই বা আপনি কি করলেন? যে বৃষ্টির মধ্যে পুরো সময় আপনার সাথে ছিল, তাকে একা ফেলে চলে গেলেন, যাওয়ার আগে বলে গেলেন না একবারও কিছু? আমি আপনার বন্ধু না হতে পারি, মানুষ তো। মানুষ হিসেবে সামান্য সৌজন্যবোধটুকু পাবো না? নাকি ছেলে হয়েছি বলে ওসব পেতে নেই আমাদের? রাহুল, দিয়ার মুখটা কালো হয়ে গেল। ও রাহুলের দিকে তাকিয়ে বলল, আমার গল্পটা জানলে এ কথা বলতেন না আপনি। কি গল্প? রাহুল, থাক, শুনে কি করবেন? দিয়া, না আমি শুনবই। রাহুল, আচ্ছা শুনুন তবে। ক্লাস 9-এ থাকতে প্রেমে পড়ি আমি, আমাদের ক্লাসের এক ছেলের উপর। ওকে অনেক ভালোবাসতাম, নিজের চাইতেও বেশি। একদিন আমাকে ওদের বাসায় ডাকলো। ওদের বাসায় সেদিন কেউ ছিল না, কিন্তু আমি তা জানতাম না। ও খালি বাসাতে জোর খাটাতে চায় আমার ওপর। দিয়া বলতে লাগলো আমি কোনো রকমে পালিয়ে আসি ওর কাছ থেকে। এরপর কিছুদিন আমার খুব কষ্টে কাটলো। কথা বলতাম না কারো সাথে, বাইরে বের হতাম না। এ সময় একজন আমার পাশে এসে দাঁড়ালো, আমাকে সান্ত্বনা দিল। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসলাম। আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেললাম। কিন্তু কিছুদিন পরই তার আসল রূপ বেরিয়ে পড়ল আমার সামনে। সেও আমার শরীর চাইল। আমি সরে আসলাম তার কাছ থেকে। এরপরই ছেলেদের দুচোখে দেখতে পারি না আমি। সব ছেলে তো এক না। রাহুল, বেশিরভাগই এক। দিয়া, আপনার ধারণা ভুল প্রমাণ করব। রাহুল, পারবেন না। দিয়া, আচ্ছা দেখা যাবে। রাহুল, এরপর কোনো কথা হলো না ওদের মধ্যে। যে যার বাড়ি চলে গেল। পরদিনই কিভাবে ওরা সার্ভে কাজে বাড়ি বাড়ি গেল। শেষে যে বাড়িটাতে গেল ওরা দেখলো সেটাতে তালা লাগানো। ওরা চলে আসছে সেখান থেকে, এমন সময় মনে হলো বাড়ির ভেতর থেকে আওয়াজ আসছে। ওরা দরজার নিচ দিয়ে তাকিয়ে দেখলো একজন বৃদ্ধ মহিলা পড়ে আছেন দরজায় ওপাশে। দিয়া দেখে একটু ভয় পেয়ে গেল। দিয়া, ভয় ভয়, উনি কি মারা গেছেন? রাহুল, না, মনে হচ্ছে জ্ঞান হারিয়েছেন। দিয়া, চলুন চলে যাই। কি বিপদে পড়ি আবার কে জানে। রাহুল ঠিকই বলেন, একজন অসুস্থ বুড়ো মানুষকে এভাবে ফেলে চলে যাব? দিয়া, কি করবেন? দরজায় তো তালা লাগানো। রাহুল, একটু ভেবে, আপনি ঝুলে ক্লিপ ইউজ করেন না? দিন তো দুটো ক্লিপ। দিয়া দুটো ক্লিপ দিলে রাহুল ওগুলো নিয়ে তালার কি হলে ঢুকিয়ে নাড়াচাড়া করতে লাগলো। একটু পর ঠিকই তালা খুলে ফেললো ও। দুজনে দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখলো বৃদ্ধা অজ্ঞান হয়ে পড়ে আছেন। রাহুল তাড়াতাড়ি বৃদ্ধাকে উঠিয়ে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে অ্যাম্বুলেন্সে কল করলো। এরপর সে রুমের চারদিকে খোঁজ করতে লাগলো এই বাড়ি কার, তার সম্বন্ধে কোনো কিছু জানা যায় কিনা দেখার জন্য। দিয়া এরই মধ্যে বৃদ্ধার চোখে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। রাহুল বাড়ির মালিকের নাম্বার পেয়ে তাকে কল দিয়ে বাড়ি আসতে বলল তাড়াতাড়ি। এরপর দিয়াকে বলল, দিয়া আপনি কলেজে চলে যান, আমাদের রিপোর্টগুলো জমা দিতে হবে তো। আমি এদিক সামলে নিব। দিয়া তবুও যেতে চাইছিল না। রাহুল জোর করে ওকে পাঠিয়ে দিল, এবং কথা দিল এখানের সব খবরাখবর সে ফোনে জানাবে দিয়াকে। সেদিন রাতে রাহুল দিয়াকে ফোন করে ও চলে আসার পর কি ঘটেছে জানায় সব। রাহুল জানায়, বৃদ্ধা আর তার ছেলে শুধু সেই বাড়িতে থাকে। ছেলে প্রতিদিন বিকেলে কাজে যায়, বৃদ্ধা ঘুমিয়ে থাকে বলে বাইরে থেকে তালা মেরে যায়।
সেদিন বৃদ্ধার ঘুম ভাঙে তাড়াতাড়ি। এ সময় তার খারাপ লাগছিল, তাই দরজার কাছে আসছিলেন। তখনই মাথা ঘুরে পড়ে যান। পরে হাসপাতালে নিলে জানা যায় তিনি স্ট্রোক করেছিলেন। তাকে আনতে আর একটু দেরি হলেই বিপদ হয়ে যেত। এখন তিনি সংজ্ঞামুক্ত। ফোন রাখার পর দিয়ার মনে শুধু রাহুলের কথাই ঘুরতে থাকে। ওর মনে হতে থাকে ছেলেটা অন্য আর সবার মতো নয়, ওর একটা ভালো মন আছে নিশ্চয়ই। কেই বা শুধু শুধু এক অচেনা বৃদ্ধার জন্য এত কিছু করে। এছাড়া এর আগে সেই বৃষ্টির দিনেও দিয়ার সাথে কোনো খারাপ আচরণ করেনি ও, সুযোগ থাকা সত্ত্বেও। দিয়া ভাবে রাহুলের সাথে সে আর খারাপ ব্যবহার করবে না। পরের দিন ছিল ওদের সার্ভে কাজের শেষ দিন। প্রতিদিন যেমন হয় তেমনই ভাবে শেষ হলো সব। কিন্তু যখন ওরা রিকশায় করে ফিরছিল দিয়ার কেন যেন খারাপ লাগছিল খুব। ওর মনে হচ্ছিল কেবল আরো কিছুদিন যদি চলতো এভাবে। আচ্ছা, রাহুলও কি এমন কিছু ভাবছে? দিয়া রাহুলের দিকে তাকিয়ে দেখলো সে গেমস খেলছে এক মনে। দিয়ার খুব রাগ লাগলো। সে কি এত খেলেন দেখি বলে রাহুলের হাত থেকে মোবাইল নেবার জন্য টান দিল। তখনই তার হাতটা ছুঁয়ে গেল রাহুলের হাত। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল দুজনের ভেতর। দুজন দুজনের দিকে অপলকে চেয়ে রইল কিছুক্ষণ। দিয়া ভেতরে ভেতরে লজ্জায় মরে যাচ্ছিল। ফেরার সময় যখন রাহুল থেকে বাই জানালো তখনও সে লজ্জায় মাথা তুলে তাকাতে পারল না। সেদিন সারারাত দিয়ার শুধু রাহুলের কথাই মনে হতে লাগলো। দিয়া কি আর জানতো রাহুলও যে তখন কেবল তাকে নিয়েই ভাবছে। পরদিন রাহুল ক্লাসে বসে আছে, হঠাৎ সবার বিস্ময় মেশানো শব্দ শুনে সামনে তাকালো। দেখলো দিয়া আসছে, পরনে আকাশের মতো গাঢ় নীল শাড়ি, মেঘ কালো ঘন চুলগুলো খোলা, পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। রাহুল চোখ সরাতে পারছে না। ও কি মানবী না অপ্সরী? দিয়া রাহুলের পাশে গিয়ে বসলো। রাহুল আর কোনো ক্লাসেই মনোযোগ দিতে পারল না, আর চোখে বারবার দেখতে লাগলো দিয়াকে। দিয়া বুঝতে পারল সবই, মনে মনে হাসতে লাগলো। ছুটির পর রাহুল আর দিয়া পাশাপাশি হাঁটছে, কেউ কিছু বলছে না। হঠাৎ রাহুল বলল, দিয়া একটা কথা বলবো। দিয়া বলল, আমিও একটা কথা বলবো, কিন্তু আজকে না। কাল শ্রাবণের প্রথম দিন, বাদল দিনের প্রথম কদম ফুল হাতে নিয়ে কথাটা বলবো তোমাকে। রাহুল, কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না আমি, দিয়া। আজই বলবো কথাটা। আমি তোমাকে। দিয়া রাহুলের মুখ চেপে ধরে, না রাহুল, আগামীকাল। রাহুল চলে গেল। দিয়া পিছন ফিরে দেখল টিনা আসছে। সে টিনার কাছে গেল। টিনা, গম্ভীর হয়ে, তুই যে রাহুলের প্রেমে পড়েছিস সেটা ক্লাসের সবাই জানে। তুই ভুল করছিস দিয়া। রাহুলকে যতটা ভালো ছেলে ভেবেছিলাম তত ভালো ছেলেও না। দিয়া বিস্মিত হয়ে, কি বলিস এসব? টিনা, তুই আজ বিকালে আমাদের বাসায় আসিস, তোকে প্রমাণ দেখাবো। বিকেলে দিয়ে টিনাদের বাসায় গিয়ে দেখলো অচেনা এক মেয়ে বসে আছে। টিনা বলল ওর নাম ঝর্ণা, রাহুলের সাথে ওর রিলেশন ছিল 2 বছর। পরে ও প্রেগন্যান্ট হয়ে পড়লে রাহুল ওকে ছেড়ে চলে যায়। রাহুলের ফ্যামিলি অনেক প্রভাবশালী, টাকা আর হুমকি দিয়ে ধামাচাপা দিয়ে দেয় সব। শুধু ঝর্ণাই না, আরো অনেক মেয়ের জীবন এভাবে নষ্ট করেছে রাহুল। দিয়া, কোন প্রমাণ আছে তোর কথার? এ সময় ঝর্ণা নিঃশব্দে তার মোবাইলটা দিয়াকে দেয়। দিয়া দেখে সেখানে একটা ছবি। ছবিতে রাহুল খালি গায়ে উপর হয়ে শুয়ে আছে, চোখ বন্ধ, সারা মুখে পরিতৃপ্তির ভাব। আর তার উপর শুয়ে আছে ঝর্ণা, রাহুলের মতো অবস্থাতেই। ছবিটা ঝর্ণারই তোলা সেলফি মুডে। দিয়া তাকিয়ে দেখল নিঃশব্দে কাঁদছে ঝর্ণা। দিয়ার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। এই জীবনে যাকে বিশ্বাস করেছে সেই ঠকিয়েছে তাকে, কিন্তু রাহুলকে সে যেন বেশি বিশ্বাস করেছিল, আরো বেশি ভালোবেসেছিল। সারা রাত ধরে কাঁদল সে। পরদিন কলেজে গিয়ে দেখল রাহুল কদম ফুল হাতে দাঁড়িয়ে আছে গেটে। দিয়াকে দেখেই হাসি মুখে এগিয়ে এলো। রাহুল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমার জন্য। আর অপেক্ষা করতে পারছি না তোমাকে কথাটা বলবো বলে। দিয়া, ভালোবাসি তোমায়।
দিয়া জোরে এক চড় মারল রাহুলের গালে। দিয়া চিৎকার করে, লম্পট, জোচ্চোর! এক মেয়ের জীবন নষ্ট করে আরেক মেয়েকে ভালোবাসার কথা বলতে লজ্জা করে না তোর? রাহুল, কি বলছো এসব? দিয়া, ঠিকই বলছি। তোকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুই এর 10টা জানোয়ারের মতোই। আর আসবি না আমার সামনে। তোর মতো ছেলেদের ঘৃণা করি আমি। বলেই দিয়া কাঁদতে কাঁদতে চলে গেল সেখান থেকে। রাহুল কি করবে বুঝতে পারল না। সবাই তাকিয়ে আছে ওর দিকে। লজ্জা, বিস্ময়ের অপমানে কালো হয়ে গেল রাহুলের মুখ। সেদিনের পর দিয়া আর কলেজে আসেনি। অভি রাহুলকে জানালো দিয়ার বাবার বদলির চাকরি, ফ্যামিলি নিয়ে অন্য শহরে চলে গেছেন তিনি। কিছুদিন খুব কষ্টে কাটল রাহুলের। ক্লাসে যেত না, মিশত না কারো সাথে। আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসলো। কিন্তু এরপর আর প্রেম করা তো দূরে থাক, কোনো মেয়ের সাথে কথা বলতো না। দিয়ারও কোনো খোঁজ রাখেনি সে আর। যথাসময়ে রাহুল ভালো রেজাল্ট নিয়ে পাশ করে বের হলো। এরপর তার বাবার কোম্পানিতে যোগ না দিয়ে নিজে থেকে কিছু করার ইচ্ছাতে এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবে ঢুকলো। সেখান থেকেই বলা হলো, তাদের আমেরিকার অফিসে তাকে পাঠানো হবে 7 দিনের মধ্যে। এর মধ্যে রাহুলের বাবা মা ঠিক করলেন ছেলেকে একা আমেরিকা পাঠাবেন না, ছেলে সেখানে গিয়ে বিগড়ে যেতে পারে। ঠিক হলো ছেলেকে বিয়ে দিয়ে দিবেন 7 দিনের মধ্যে। এরপর ছেলে আর ছেলের বউকে একসঙ্গে পাঠাবেন বিদেশে। এখন কোনো অনুষ্ঠান করা হবে না, রাহুল 1 মাস পর দেশে ফিরলে তখন বড় করে অনুষ্ঠান করবেন। সমস্যা হলো, এত তাড়াতাড়ি উপযুক্ত পাত্রী কোথায় পাওয়া যাবে? তারও সমাধান করলেন রাহুলের বাবা। তার এক বন্ধুর মেয়েকে পছন্দ করে রেখেছেন, রাহুল মতো দিলেই বিয়ে হবে। রাহুল জানালো বাবা মার পছন্দই তার পছন্দ। সে মেয়েকে দেখা বা তার সাথে কথা বলতে চাইল না বিয়ের আগে। দিয়ার ঘটনার পর তার মনে মেয়েদের প্রতি একরকম বিতৃষ্ণা জন্মে উঠেছিল। যথাসময়ে বিয়ে হয়ে গেল। খুব বড় কিছু হলো না, মেয়েদের বাড়িতে কি একটা সমস্যা ছিল, তাই বিয়ে হলো রাত 8টার পর। বর কনে আলাদা ঘরে ছিল, কেউ কাউকে দেখল না। শুধু বর শুনল কনের নাম আফসানা কবির, আর কনে শুনল বরের নাম ইশতিয়াক আহমেদ। এদিকে দিয়াও একদিন হুট করে শুনল তার বিয়ে, বাবার বন্ধুর ছেলের সাথে। সে তো বিয়ে করবেই না, পুরো ছেলে জাতটাকে সে ঘৃণা করে। অনেক হইচই, কান্নাকাটি, রাগারাগির পর অবশেষে রাত 8টায় সে রেগে গিয়ে বিয়েতে মতো দিল। কিন্তু রাগের মাথায়ও বলল বরের চেহারাই সে দেখবে না, সংসার করা তো দূরে থাক। যাই হোক, বিয়ে হয়ে গেল। বর অন্য রুমে ছিল বলে তার দেখা হলো না বরের সাথে। দিয়াকে এরপর জোর করে বাসর ঘরে পাঠানো হলো। এবং সেখানেই একটু পর ঢুকলো রাহুল। রাহুলের ভালো নাম যে ইশতিয়াক আহমেদ জানত না দিয়া, যেমন রাহুল জানত না দিয়ার ভালো নাম আফসানা কবির। যখন ওরা নিজেদের ভুল বুঝতে পারল তখন নিজেদের চুল ছেঁড়া ছাড়া আর কিছু করার নেই। এরপর ওদের ঝগড়া তো আপনারা পড়েছেনই প্রথম পর্বে। যাই হোক, এরপর হলো কি, দিয়ার কথা শুনে রাহুলের মনে হচ্ছিল এখনই ওকে রুম থেকে বের করে দেয়। কিন্তু হঠাৎ ওর মনে পড়ল এখন ওদের বাড়িতে গেস্ট রয়েছেন অনেক, এখন এমন কিছু করলে তার বাবা মা অপমানিত হবেন। এ কথা চিন্তা করে রাহুল অনেক কষ্টে নিজের রাগ কমিয়ে আনলো। এদিকে দিয়া তখনও চিৎকার করছে, রাহুল প্লিজ একটু আসতে বলো, বাইরে গেস্ট আছে। দিয়া, তাহলে তো ভালোই, গেস্টরাও জানুক তুমি কত বড় লম্পট। রাহুল, শুনো, তোমার সাথে সংসার করার ইচ্ছা আমারও নাই। আজকে রাতটা কাটতে দাও, কাল সকালে আমি নিজে তোমাকে তোমাদের বাড়িতে রেখে আসব। দিয়া, এখনই দিয়ে আসতে কি সমস্যা তোমার? সারা রাত নিজের খারাপ ইচ্ছা চরিতার্থ করবা এই তো। রাহুল, একদম চুপ। তোমার মুখ দেখলেও ঘেন্না হয় আমার। বাসায় গেস্ট আছেন, এখন তোমাকে বের করে দিলে বাবা মার অপমান হবে। নাইলে এখনই তোমাকে ঘাড় ধরে বের করে দিতাম। দিয়া, কি? আচ্ছা, আমি নিজেই চলে যাচ্ছি। দিয়া গেটের দিকে এগোতেই রাহুল ওর হাত চেপে ধরল।
দিয়া হাত ছাড়ো বলছি। রাহুল প্লিজ আমার কথা শোনো। আমি সরি, ওকে? তোমার হাত ছেড়ে দিচ্ছি। কিন্তু প্লিজ তুমি বাইরে যেও না, আমার বাবা মা কষ্ট পাবেন অনেক। তাদের জন্য এটুকু করো অন্তত। দিয়া সরে এসে বিছানায় বসলো। এরপর বলল, আচ্ছা, কেবল আপনার বাবা মার জন্যই আপনার কথা রাখলাম। কিন্তু আপনি যদি আমার কাছে আসার চেষ্টা করেন তবে চিৎকার করব আমি। আর আমি সারারাত জেগে থাকব। রাহুল কিছু না বলে বিছানা থেকে নিজের বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এরপর অনেকক্ষণ কেটে গেল, দিয়ার চোখে ঘুম নেই। সে কেবল ভাবছে যে রাহুলকে হারিয়ে ফেলেছিল জীবন থেকে, ভাগ্যের পরিহাসে তার সাথেই আবার দেখা হয়ে গেছে, হয়তোবা কেবল এক রাতের জন্যই। এমন অদ্ভুত ঘটনাও ঘটে মানুষের জীবনে। হয়তো কালকে আবার হারিয়ে ফেলবে রাতুলকে সে চিরদিনের জন্য। আজকের রাতটা শুধু তার জীবন খাতায় পড়ে থাকবে নষ্ট একটা স্মৃতি হয়ে। রাহুল কি করছে দেখার জন্য মাথা ওঠালো একটু। দেখলো রাহুল একমনে মোবাইল গেম খেলছে। তখনই তার মনে পড়ে গেল সেই বৃষ্টি ভেজা সন্ধ্যার কথা। রাহুলের জন্য কেমন এক মায় ভরে উঠল তার মন। আর নিজেকে সামলাতে পারল না, ও কাঁদতে লাগলো। রাহুল তাকালো দিয়ার দিকে। দিয়া কাঁদতে কাঁদতে বলল, তুমি এমন করলে কেন আমার সাথে? কেন আমায় মায় জড়িয়ে ধোকা দিলে এতবার? রাহুল, দেখ দিয়া, তুমি কি জন্য আমায় ছেড়ে চলে গেছিলে জানি না আমি। কিন্তু তোমাকে ধোকা দিয়েছি এই অপবাদ তুমি দিতে পারো না আমাকে। দিয়া, আমাকে ধোকা দাওনি বলতে চাও? তুমি কোনো মেয়ের জীবন নষ্ট করনি বলতে চাও? রাহুল, আমি জীবনে একটা মেয়েকেই ভালোবেসেছিলাম, সে ছিলে তুমি। দিয়া, তুমি বলতে চাও ঝর্ণাকে তুমি চেনো না? রাহুল, অবাক হয়ে, না তো। ঝর্ণাকে? এই নাম প্রথম তোমার কাছেই শুনলাম। দিয়া কি বলবে বুঝতে পারছিল না। তার মনে হচ্ছিল রাহুল সত্যি বলছে। কিন্তু তা কি করে হয়? ছবিটা তো আর মিথ্যা হতে পারে না। রাহুল, তুমি কি হয়েছিল প্লিজ খুলে বলো তো সব। আমার মনে হচ্ছে কোথাও একটা ঝামেলা হচ্ছে। দিয়া এরপর সবকিছু বলল রাহুলকে। টিনা যে দিয়াকে এসব বলেছিল এ কথা শুনে গম্ভীর হয়ে গেল রাহুল। পুরো কাহিনী শুনে কিছুক্ষণ চুপ করে রইল সে। এরপর বলল, দিয়া, তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও আমি বাধা দিব না তোমায়। কিন্তু তুমি আমাকে একটা দিন সময় দাও, আমি যে নির্দোষ তা প্রমাণ করে দেব। দিয়া ঘাড় নেড়ে বলল, ঠিক আছে। এরপর সে রাতে আর কোনো কথা হলো না ওদের। রাহুল গেমস খেলতে খেলতে সোফায় ঘুমিয়ে পড়ল। দিয়া একটু পর চোখের পাতা দুটো খুলে রাখতে পারল না। পরদিন একটু দেরিতে ঘুম ভাঙল দিয়ার। উঠে দেখল রাহুল নেই। সে নাকি আরো সকালেই উঠে কি একটা কাজে বেরিয়েছে। সারা সকাল পার হলো। বেলা 12টায় রাহুল ফোন করলো দিয়াকে। তাকে ওদের বাসার কাছে ক্যাফে ব্লু মুনে আসতে বলল। ব্লু মুনে এসে দিয়ে দেখলো রাহুল বসে আছে, আর তার পাশে ঝর্ণা। দিয়াকে দেখতে পেয়ে রাহুল ঝর্ণাকে বলল, ওই যে উনি এসে গেছেন, এবার উনাকে সব সত্য বলুন। কিছুই লুকোবেন না। ঝর্ণা দিয়ার হাত চেপে ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। দিয়া অবাক হয়ে, কি ব্যাপার, আপনাকে ক্ষমা করব কেন? ঝর্ণা, আপনাকে শুরু থেকেই বলি সবটা। আমি একটা স্পা অ্যান্ড ম্যাসাজ পার্লারে চাকরি করি। রাহুল স্যার ওখানে আসতেন প্রতি সপ্তাহে হার্বাল বাথ নিতে। এই হার্বাল বাথে একজন 1 ঘন্টা হার্বাল মানে ঔষধি মেশানো পানিতে শরীর ডুবিয়ে রাখেন। টিনা ম্যাডামও আসতেন আমাদের পার্লারে। তিনি রাহুল সাহেবের বাথ নেয়ার কথা জানতেন। আমাকে তিনি টাকা দিয়ে রাজি করান কাজটা করার জন্য। ঝর্ণা বলল, প্ল্যান অনুযায়ী যেদিন রাহুল আসেন তাকে একটা ফলের জুস খেতে দেয়া হয়। এতে ঘুমের ওষুধ মেশানো থাকে। উনি ওটা খেয়ে বাথ নেয়ার জন্য জামা কাপড় খুলেই ঘুমিয়ে পড়েন। এরপর আমি তুলি ছবিগুলো। পরদিন টিনা ম্যাম আমাকে তার বাসায় নিয়ে যান। সেখানে তখন আপনিও আসেন। এরপর টিনা ম্যাম আমাকে যা করতে বলেছিল তাই করি আমি। কাঁদতে কাঁদতে, প্লিজ আমাকে মাফ করে দেন। আমার মা হসপিটালে ভর্তি ছিল তখন। আর আমার অনেক টাকার দরকার ছিল।
শুধু মাকে বাঁচানোর জন্যই খারাপ কাজটা করতে হয়েছিল আমাকে। দিয়া কি বলবে বুঝতে পারছিল না। রাহুল ঝর্ণাকে বলল, আচ্ছা আপনি যান এখন। স্পার মালিককে আপনার ব্যাপারে কমপ্লেইন করব না, কথা দিলাম। ঝর্ণা চলে গেলে রাহুল দিয়াকে বলল, যখন তুমি বললে সব তোমাকে টিনা বলেছে তখনই আমার খটকা লাগে, কারণ তুমি কলেজ ছেড়ে চলে যাবার পর টিনা ভাব জমাতে আসে, প্রপোজও করে আমাকে কয়েকবার, কিন্তু আমি সাড়া দেইনি। এরপর চিন্তা করলাম তুমি যেমন ছবি দিয়েছো তেমন কোনো সিচুয়েশনে ছিলাম কিনা আমি কোনোদিন। তখন মনে পড়লো একবার স্পাই গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তেমন কখনো হয়নি আর। সন্দেহ হতেই স্পাতে খোঁজ নিলাম আজ সকালে, শুনলাম টিনা যায় সেখানে আর ঝর্ণার সাথে খুব খাতিরদার। ব্যাস আমিও ঝর্ণাকে পেয়ে গেলাম আর একটু ভয় দেখাতেই সব বলে দিল ও। দিয়া কিন্তু টিনা এটা কিভাবে করলো আমার সাথে? রাহুল সেটা শুধু টিনাই বলতে পারবে। একটু পর দিয়া ফোন করলো টিনাকে, বলল ব্লু মুনে আসতে, একটা সারপ্রাইজ আছে। আধা ঘন্টার মধ্যেই চলে এলো টিনা, কিন্তু দিয়ার পাশে রাহুলকে দেখে মুখ কালো হয়ে গেল তার। দিয়া, সরি দোস্ত, তাড়াহুড়োতে বলা হয়নি তোকে। আমি আর রাহুল বিয়ে করেছি কালকে। টিনা শুকনো মুখে, ও কংগ্রেচুলেশন। দিয়া, আমার একটা কাজ আছে, আমি যাই। দিয়া টিনার হাত চেপে ধরে, দাঁড়া, তুই কেন আমার আর রাহুলের সাথে এমন করলি? অস্বীকার করতে পারবি না, কারণ ঝর্ণা সব বলেছে আমাকে। টিনা কিছুক্ষণ চুপ থেকে, কেন করেছি জানতে চাস? বলতো, তোর চেয়ে কি আমি রূপ গুণ কিসে কম? তবু তুই কেন সব ভালোটা পাস? শেষে যখন দেখলাম রাহুলও তোর প্রেমে পড়েছে তখন সহ্য হলো না আমার। রাহুলকে পাওয়ার জন্য সবকিছু করলাম। যাক, লাভ হলো না। কিন্তু ডেকেছিস কেন? তুই কি ভেবেছিস কোন শাস্তি দিতে পারবি আমাকে? রাহুল চুপচাপ অপেক্ষা করতে লাগলো, দিয়া কি বলে দেখার জন্য। কিন্তু রাহুলকে অবাক করে দিয়ে দিয়া মুচকি হেসে টিনাকে বলল, আমি তোকে কোনো শাস্তিই দিব না। কারণ এত চেষ্টাতেও তুই রাহুলকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারিসনি। রাহুল আমার, সারা জীবন আমারই থাকবে। কিন্তু তুই তবুও শাস্তি পাবি। হিংসায় ভরে আছে তোর মন। তুই দেখিস, আমার আর রাহুলের সংসার এত সুখের, এত ভালোবাসার হবে, তুই দূর থেকে দেখে নিজেই জলে পুড়ে যাবি তোর হিংসের আগুনে। টিনা দেখলো রাহুল আর দিয়া দুজন দুজনের হাত ধরে চলে গেল ক্যাফে থেকে। রাগে দুঃখে অপমানে চোখে পানি চলে এলো টিনার, চিৎকার করে উঠল সে। সেদিন আর কোনো কথা হলো না রাহুল আর দিয়ার। রাহুল আমেরিকায় যাবার কাগজপত্র ঠিকঠাক করতে বাইরেই কাটিয়ে দিল সারাদিন, আর দিয়ার দিন কেটে গেল মেহমানদারিতে। অবশেষে ওরা যখন একজন আরেকজনকে পেল তখন অনেক রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। রাহুল কোথা থেকে একগুচ্ছ কদম ফুল জোগাড় করে এনেছিল। ওটা নিয়ে রুমে ঢুকে দেখল দিয়া কাঁদছে। রাহুল অবাক হয়ে বলল, কি ব্যাপার দিয়া, কাঁদছো কেন? দিয়া কাঁদতে কাঁদতে, প্লিজ রাহুল, আমায় মাফ করে দাও। টিনা যখন আমার কাছে তোমার নামে অপবাদ দিল তখনই আমার উচিত ছিল তোমার সাথে কথা বলা। কিন্তু তা না করে তোমাকে আজেবাজে কথা বলেছি, তোমাকে ছেড়ে চলে গেছি। আমাকে তুমি আর বলতে পারল না দিয়া, ততক্ষণে একজোড়া ঠোঁট চেপে বসেছে তার ঠোঁটে। আবেশে বন্ধ হয়ে এলো দিয়ার চোখ। সময় বয়ে চলল নিঃশব্দে। ওরা দুজন তখন দুজনার। কোনো কথা হলো না ওদের মধ্যে, ওদের অনুভূতিগুলোই যেন পরস্পরের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল। অবশেষে ওরা যখন আলাদা হলো, দিয়ার মধ্যে তখন ভর করেছে চিরকালের বাঙালি বউয়ের লজ্জা। রাহুলের বুকে মুখ লুকিয়ে জানতে চাইল, ও আমাকে কখনো ছেড়ে যাবে না তো? রাহুল ফিসফিস করে বলল, না, কখনো না। সে রাতে পূর্ণিমা ছিল। ভালোবাসার নীল জোছনায় ভরে উঠল ওদের ঘর। সমাপ্ত।